তো কি অবস্থা ভাই সকল, যেমনটা তোমরা জানো লাস্ট পার্টে আমরা দেখেছিলাম কিলার লিগের লিডার সেভেনের উপর অনেক বড় একটা বানটি ছেড়ে দেয়, যার কারণে হাজার হাজার কিলার আমাদের সেভেনের পিছে পড়ে যায়। কিন্তু আমাদের সেভেন চিকেন আইল্যান্ডের কথা চিন্তা করে একাই বেরিয়ে পড়ে জুয়ানো সিটির উদ্দেশ্যে। এখন তার পরের কাহিনী। এদিকে আমরা ডাইবোকে দেখি যে একটা স্বপ্ন দেখছিল, যেখানে 2 বছর আগে কিভাবে তারা সেভেনকে বাঁচিয়ে তাদের সেলুনে নিয়ে আসে এবং সেভেন তার সব স্মৃতি ভুলে যায়। ডাইবো স্যার, আপনার কাছে কি কোনো ভালো পোশাক নেই আমার জন্য? আমি এই পোশাকে একদম জোকারের মতো লাগবো। একে তো আমি তোকে বাঁচালাম, তোর চিকিৎসা করালাম, তোকে খাওয়াচ্ছিও, এখন কি তোর জাঙ্গিও কিনে দেওয়া লাগবে? হ্যাঁ, ভুলে যাস না তোদের মানুষদের আমি ঘৃণা করি, নিজের টাকা কামা এবং নিজের কাপড় নিজে কিনে লোস। তখনই হঠাৎ ডাইবোসারের নজর ওয়ান্ডার ডাক্তারের উপর পড়ে, যার কাছে ছিল একটা অত্যন্ত দামি কোহিনূর হিরে। ডাইবোসার তাকে ফলো করতে থাকে এবং দেখে ওয়ান্ডার ডাক্তার সেই হিরেকে তার বাড়িতে একটা আলমারির মধ্যে লুকিয়ে রাখছে। ঠিক আছে, আমার কাছে একটা প্ল্যান আছে। এরপর ডাইবো দ্রুত সেভেনের কাছে যায় এবং মরে যাওয়ার অভিনয় করতে থাকে। ভাই ডাইবো স্যার, আপনার কি হয়েছে? সেভেন, ওয়ান্ডার ডাক্তার আমাকে বিষ খাইয়ে দিয়েছে, আর যদি আমি দ্রুত অ্যান্টিডোট না পাই তাহলে আমি কিন্তু আমি কিভাবে জানবো সেই অ্যান্টিডোট কোথায় আছে? আরে গাধা, এই পেপারটা দেখ, এটা হচ্ছে সেই অ্যান্টিডোটের ম্যাপ। এরপর রাতের বেলা তারা চুপি চুপি চলে যায় সেই অ্যান্টিডোট চুরি করতে। সেভেন, যাই হয়ে যাক না কেন ওই অ্যান্টিডোটকে ভুলেও খুলে দেখবি না, নইলে আমি আর বাঁচবো না। এরপর সেভেন কোনো মতে বাড়ির ভিতরে ঢুকে এক এক করে আলমারির সবগুলো তাক খুলে দেখতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সেভেন ওয়ান্ডার ডাক্তারের একটি ফাঁদে পড়ে যায় এবং সোজা গিয়ে বেসমেন্টে পড়ে। পথে অনেকগুলো ফাঁদ থাকলেও সেভেন একে একে সবগুলো এড়িয়ে কোনোভাবে পৌঁছে যায় ওয়ান্ডার ডাক্তারের সিক্রেট রুমের কাছে, যেখানে সেই ডায়মন্ডের বাক্সটি রাখা ছিল। আর আসলে ওয়ান্ডার ডাক্তার সবসময় একটা মাস্ক পরে থাকে, আর মাস্কের ভিতরে তার চেহারা খুবই ভয়ঙ্কর। সেভেন, পাইছস নাকি? 1 মিনিট, সে আবার ওই ডায়মন্ড নিয়ে পালিয়ে গেল না তো? ধুর, হালা সব বেড়াই একরকম। আর তখনই ডাইবোসারও একটা ফাঁদে পড়ে যায় এবং ঠিক সেভেনের পাশে এসে পড়ে। ডাইবোসার, ওই দেখেন সেই বাক্স। ভাবছো কি সেভেন? দ্রুত যাও এবং ছিনিয়ে আনো ওই বাক্স। সেভেন দৌড়ে যায় ওয়ান্ডার ডাক্তারের দিকে বাক্সটা ছিনিয়ে নিতে। ঠিক তখনই ওয়ান্ডার ডাক্তার বুঝতে পারে কেউ একজন তার পিছিয়ে আসছে, তাই সে দ্রুত নিজের মাস্ক পরে নেয় এবং সেভেনের উপর একটা ভয়ঙ্কর মেশিন দিয়ে আক্রমণ করে। আরে বাপরে, এটা তো খুবই ভয়ানক। সেভেন, দ্রুত পালাও এখান থেকে। না ডাইবোসার, আমি এই অ্যান্টিডোট ছাড়া কোথাও যাব না। ঠিক আছে, তাহলে তুমি মরো, আমি গেলাম। আর ডাইবোসার সেখান থেকে উড়ে পালায় এবং সেভেন এদিকে সেই বাক্সের জন্য অনেক বেশি মার খায়। আরে ভাই, এই মানুষরা এত বোকা হয় কেন? ডাইবোসার আবারও নিচে চলে আসে এবং এদিকে সেভেন তখন মার খেয়ে প্রায় শেষ। আমার ওই অ্যান্টিডোট লাগবে না সেভেন, চলো এখান থেকে পালাই। ভাই, তুমি কেনই বা আমার জন্য নিজের জীবন দিতে চাও? হ্যাঁ না ডাইবোসার, আমি আপনার কিছু হতে দেবো না, কেননা আপনি আমার বন্ধু। এবং সেভেন বাক্সের জন্য আবারও গিয়ে মার খেতে থাকে। ডাইবো বুঝে যায় সেভেন আর 5টা মানুষের মতো না। মাথার তার কিছুটা ছেঁড়া হলেও মনের দিক থেকে সেভেন অনেক ভালো। আর যদিও সেভেন সেই বাক্সকে নিতে তো পারে না, তবে তাদের দুজনের বন্ধুত্ব আরো মজবুত হয়ে যায়। আর এখন আমরা আবার বর্তমান সময়ে আসি, যেখানে অনেকগুলো কিলার মিলে সেভেনের উপর অ্যাটাক করে দেয়। আর তখনই ডাইবোর ঘুম ভেঙে যায় এবং চারিদিকে সেভেনকে খুঁজতে থাকে। সেভেন কোথায়? এখানে তো নেই। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। তখনই ডাইবোর সেভেনের উপর দেওয়া বিশাল অঙ্কের মাউন্টটি চোখে পড়ে যায় এবং এরা সবাই বুঝে যায় সেভেন কোনো সাধারণ ছেলে নয়, বরং তার শ্যাডো কিলার। এখন ডাইবো বুঝে যায় সেভেন নিশ্চিত একাই জুয়ানো সিটি থেকে গিয়েছে, তাই সে নিজেও ফেয়ের সাথে সেভেনকে খুঁজতে সেই দিকে পাড়িয়ে দেয়। এদিকে সেভেন কোনো রকমে প্রাণ বাঁচিয়ে একটা কাঠের নৌকায় করে জুয়ানো সিটির দিকে যাচ্ছিল, কিন্তু এই বেচারা রাস্তা হারিয়ে ফেলে এবং পৌঁছে যায় বিউটি আইল্যান্ডে। মনে হয় আবার আমি পথ হারিয়ে ফেললাম, কিন্তু কোনো ব্যাপার না, এই নিন ঠান্ডা ডাবের পানি। কিন্তু সেভেন যেই তা পান করে তার মাথা ঘুরতে থাকে এবং সে অজ্ঞান হয়ে যায়। আর এখন এই মেয়েগুলো তার আসল রূপ দেখায় ভাই। আর এদিকে আমরা 13কে দেখি যে সেভেনের দেওয়া ড্রেস পরে সেই বিচে বসে আছে, যেখানে সেভেন তাকে দেখা করতে বলেছিল। তখন 13-এর বড় বোন 11 তাকে বলে, ও আমার প্রিয় ছোট বোনু, তুমি কি ওই বারবারের জন্য অপেক্ষা করছো? না, আমি ওর জন্য অপেক্ষা করছি না আমার প্রিয় বোনু। তুমি জানো তুমি আমাকে মিথ্যা বলতে পারো না, কিন্তু আমি তোমাকে বলে দেই, ও আর কখনোই আসবে না, ওর মৃত্যু নিশ্চিত। তখনই আমরা সেভেনকে দেখি হুশ ফেরার পর সে দেখে সে একটা জেলের ভিতরে বন্দি। ওই আমার জেলে ঢুকেছে সিল লেগা, কোনো উপায় নেই সেভেন। তখনই আমরা দেখি কাই সেভেনের পাশে দাঁড়িয়ে আছে ভাই। আর একে তো তোমরা চিনছই, যে মিয়াও এর মজনু। তুমি এখানে কি করছো কাই? আমিও তোমার মতো রাস্তা হারিয়ে এই আইল্যান্ডে চলে আসি এবং তখন থেকে এখানেই ফেসে আসি। তাহলে আমরা এখান থেকে বের হবো কিভাবে? আমি বলছি কিভাবে, আমি হচ্ছে কমান্ডার চাকো, আর তুমি যদি এই আইল্যান্ড থেকে বের হতে চাও তাহলে তোমাকে দা আগলি মাস্টারকে হারাতে হবে, আর তাকে হারাতে পারলে আমার এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। না না, তার কোনো দরকার নেই, আপনি শুধু আমাকে একটা ভালো নৌকা দিয়েন, ঠিক আছে? কিন্তু এই আগলি মাস্টারের পাওয়ার কি? ওই দেখো ওই ছেলেকে দেখতে পারছো? ও আগে এমন ছিল। কি? আগলি মাস্টার তার পাওয়ার দিয়ে যে কাউকে প্রচন্ড রকমের অসুন্দর বানাতে পারে। আর আগলি মাস্টারের পাওয়ার শুনে ভয়ে এরা ফাইট করতে মানা করে দেয় ভাই। আরে ভাই, যদি আমি হেরে গিয়ে আরো কুৎসিত হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে তো বাদ দাও, কোনো হিজড়াও বিয়ে করবে না। আর পরের দিন আমরা দেখি ডাইবো এবং ফেও রাস্তা ভুলে এই আইল্যান্ডে চলে আসে। আমরা এখানে দাঁত খিচে বসে থাকতে পারি না সেভেন, এখান থেকে বের হতে হলে আমাদের আগলি মাস্টারকে হারাতেই হবে। আর ডাইবো গায়ে বায়ে ইউজ করে গিটারে পরিণত হয়ে যায়। আর এরপর এরা আগলি মাস্টারকে হারাতে চলে আসে, যাকে অন্যরকম দেখাচ্ছিল। তখনই সেভেন এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু উল্টা সে তার উপর আগলি বিম দিয়ে অ্যাটাক করে দেয়, যা গিয়ে সোজা কাইয়ের গায়ে হিট করে, যার কারণে কাইও আগলি হয়ে যায় এবং উল্টো আগলি মাস্টারকে প্রোটেক্ট করতে থাকে। তুমি এটা কি করছো কাই? আমি তোমাকে বলছি সেভেন, মনে হয় আগলি মাস্টারের আগলি বিমের কারণে এ ওর কাঠপুতলি হয়ে গেছে। ঠিক বলেছো। তখনই কাই সেভেনকে ধরে ফেলে। আগলি মাস্টার সেভেনের উপর আগলি বিম দিয়ে অ্যাটাক করতে থাকে, কিন্তু তখনই ডাইবো একদম ড্যাশিং হিরোর মতো তার গান বের করে তার আয়নাকে নিজের গান দিয়ে ভেঙে ফেলে। ওয়াও ডাইবো স্যার, আপনি তো মারাত্মক ড্যাশিং, এবার আমাকে মুক্ত করুন। অবশ্যই, কেন নয়।
আরে আমাকে কেন মারলেন? ও সরি হাওয়া একটু বেশি জোরে বইছিল 7, তোমাদের আমি ছাড়বো না। তখন এই লোক তার 360 ডিগ্রি আয়না বের করে ফেলে, কিন্তু 7 তাকে আয়নার দিকে তাকাতেই দেয় না। ডাইবো স্যার, কাইকে উঠান জলদি। তখনই ডাইবো কাইকে হুঁশে ফেরায় এবং কাই দ্রুত আগলি মাস্টারের উপর তার স্যাড সং অ্যাটাক করে দেয়। তাই আগলি মাস্টারের তার স্যাড পাস্ট মনে আসতে শুরু করে, যেখানে একটা সুন্দর মেয়ের সাথে সে ডেটে গিয়েছিল এবং তারা হাতে হাত রেখে হাঁটে এবং খুব মজাও করে, এবং এই দিনটি তার জন্য অন্যতম সেরা দিন ছিল। কিন্তু বিকেলে ফিরে যাওয়ার সময় মেয়েটি তাকে ব্লক করে দেয়, কারণ এ এতটা কুৎসিত যে ছিল। সে মেয়েটাকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু মেয়েটা তার দিকে একবারও ফিরে তাকায় না। আর যতক্ষণে সে তার স্যাড পাস্ট বিভোর ছিল ততক্ষণে এরা তাকে কাবু করে ফেলে। এবার দ্রুত বলো, তোমার এই আগলি স্পেলকে দূর করবো কিভাবে? নয়তো আমি তোমায় টাকলু বানিয়ে দেবো। এই স্পেল দূর করার একটাই উপায়, একটা ছেলে আর মেয়ে যারা আমার এই স্পেলে আক্রান্ত তাদের একে অপরকে কিস করতে হবে। যেটা শুনে এরা একে অপরকে কিস করে এবং এইভাবে এরা সবাই আবার নর্মাল হয়ে যায়। আমি কমান্ডার চাকো আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি জাহাপনা 7, আর আমাদের কথা অনুযায়ী ওই দেখেন আপনার নতুন নৌকা। এর চেয়ে ভালো আমি আমার পুরাতন নৌকায় চলে যাবো ভাই। আর এদিকে আমরা এই হৃদয় ভাঙা দুই দেবদাসকে দেখি যারা ভালো বন্ধু হয়ে যায়। 7 আর ডাইবো ফেকে নিয়ে আবার জুয়ানো সিটির দিকে বেরিয়ে পড়ে। তোমার সাহস কি করে হলো 7 আমাকে রেখে একা জুয়ানো সিটির দিকে যাওয়ার? হ্যাঁ, এদিকে আমরা দেখি বেচারি 13 আজও 7 জন্য অপেক্ষা করছিল। এরপর আমরা ডাচুনকে দেখি যে ট্রেনিং করছিল। তখনই তার কাছে 11 আসে। হাই হ্যান্ডসাম। দেখি সর হারামজাদি। 991, 992, 999, 1000। আরে তুই সেই কিলার ছাড়ি না? তুমি কি আবার আমার সাথে ফাইট করতে চাও নাকি? হ্যাঁ, না না, আমি তো শুধু তোমাকে আমার বডিগার্ড বানাতে চাই, বদলে আমি তোমাকে এতগুলো টাকা দেবো। একদম না, তুমি একটা কিলার, আমি কখনোই কিলারের বডিগার্ড হবো না। আমি তোমাকে অ্যারেস্ট করছি। কেমন বেটা এ তো না সুন্দর মেয়ে পছন্দ আর না টাকা। মনে হচ্ছে আমার হাতে আর কোনো উপায় নেই। প্লিজ আমাকে মাফ করো স্ট্রং বডিগার্ড। আর ভাই 11 ডাচনের সামনে গুটিবাজি করতে থাকে। আমি আমার ইচ্ছায় কিলার হইনি, আমাকে কিছু মানুষ জোর করে কিলার বানিয়েছে, নয়তো তারা আমার পরিবারকে শেষ করে দিত। এজন্যই আমার আপনার হেল্প লাগবে আমার ফ্যামিলিকে বাঁচানোর জন্য। দরকার হলে আমার কাছে যত টাকা আছে আপনি সব রাখুন, কিন্তু প্লিজ। আর এই কথা শুনে ডাচুন গিয়ে টাকাগুলো উঠাতে শুরু করে। প্রত্যেকেই টাকার গোলাম। এই নাও, তোমার এতগুলো টাকা আমার লাগবে না, আমার হাজিরা দৈনিক 400 টাকা। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? জুয়ানো সিটি। এরপর এরা দুইজন সিক্রেট রাস্তা দিয়ে জুয়ানো সিটিতে পৌঁছে যায় এবং সেখানে 11 মোমোস খাওয়া শুরু করে। তখনই তার কাছে একটা ছেলে আসে এবং তাকে বিরক্ত করতে থাকে। এটাই সঠিক সময় এই বডিগার্ডকে একটু বাজিয়ে দেখার। এখন 11 এই ছেলের মুখে চা ছুড়ে মারে এবং এই ছেলে রেগে পুরো আগুন হয়ে যায় এবং এর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ডাচুন তার ইনডেস্ট্রাক্টিবল স্কিন দিয়ে অ্যাটাক থামিয়ে দেয়। প্লিজ আমরা মারামারি না করি। ছেলেটার সাথীরাও এসে অ্যাটাক করে দেয়, কিন্তু ডাচুনের ইনডেস্ট্রাকটিভ স্কিন থাকতে এই অ্যাটাক তার কাছে পানি ভাত পায়। তখনই দ্য ফ্লাইং বার্ড ক্ল্যানের লোক সেখানে চলে আসে এবং ডাচুনকে ধরে ফেলে। 11 এদেরকে দেখে দ্রুত সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে, কিন্তু এরা থাকতে সে পালাতে পারে না এবং খুবই বাজেভাবে আহত হয়ে যায়। ডাচুনের সাথে এই লোকের ফাইট শুরু হয়ে যায় আর বাকি দুইজন 11কে ধরে সেখান থেকে চলে যায়। ডাচুন তার ইনডেস্ট্রাক্টিবল স্পেয়ার অ্যাটাক ইউজ করে তার অস্ত্র ভেঙে দেয় এবং তাকে মাটিতে শুইয়ে দেয়। বল তাকে কোথায় লিয়ে গেছোস? কিন্তু এই লোক কিছুই বলে না, উল্টো আরো হাসতে থাকে ভাই। এরপর এদিকে আমরা ফ্লাইং বার্ড ক্ল্যানের হেডকোয়ার্টারে দেখি অবশেষে তুমি ধরা খেয়ে গেলে 11। ও তুমি তাহলে এখন আমাকে ধরতে চাও? হ্যাঁ, ভুলে গেছো তোমার প্রতিশ্রুতি? চুপ কর সেরি, তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, আমাদের সিক্রেট বুক চুরি করার? মেরে ফেলো একে। আর এরা তাকে মারতেই যাবে, কিন্তু তখনই একটা সৈনিক দৌড়তে দৌড়তে সেখানে এসে বলে, কমান্ডার ফু, একটা লোক আমাদের সব সেনাকে হারাতে হারাতে এদিকে আসছে। কি, শুধু একটা ছেলে? কে সেই সুরা? আর ভাই সে আর কেউ না, বরং আমাদের ডাচুন ভাই, এবং সে পুরো হিরোইক এন্ট্রি নিয়ে সেখানে চলে আসে। আর 11-এর উপর এতগুলো আঘাত দেখে ডাচুন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সব সেনা একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ডাচুন একাই সবার বাপের নাম বলাতে থাকে। 11 যখন ডাচুনকে ফাইট করতে দেখে 11-এর তার পাস্টের কথা মনে পড়ে যায়। আব্বু আব্বু, কিছু ছেলে আমাকে বিরক্ত করছে। আমি তোমাকে কোনো হেল্প করবো না 11, তোমার নিজেই নিজেকে প্রোটেক্ট করতে হবে। 11 ভাবে তার নিজের বাবাও তাকে কখনো হেল্প করেনি, কিন্তু এই ছেলে যে কিনা তাকে ঠিকভাবে চেনেও না, সে তার জন্য এতগুলো মানুষের সাথে লড়াই করছে। ডাচুন প্রায় সবাইকে হারিয়েই দেয়, কিন্তু তার ইনডেস্ট্রাক্টিবল স্কিনের পাওয়ারও শেষ হতে থাকে। এখন যেহেতু তোমার অ্যাবিলিটি ফুরিয়ে গেছে, তাই আমি কমান্ডার ফু তোমাকে নিজ হাতে শেষ করব। তখনই কমান্ডার তার ডানা মেলিয়ে ডাচুনের উপর তার তলোয়ার দিয়ে অ্যাটাক করতে থাকে এবং তাকে মারাত্মক ইনজুট করে দেয়। কিন্তু তখনই ডাচুন তার পা ধরে ফেলে। ওই ছাড় আমায়, আর শহর এখান থেকে। ও এই ব্যাপার। আর কমান্ডার ডাচুনকে নিয়ে অনেক উপরে উঠে যায় আর ডাচুনকে উপর থেকে নিচে ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ, কোথায় গেল সে? আর তখনই ডাচুন তাকে পিছন থেকে 7-ডে গোল্ড লক দিয়ে ধরে ফেলে ভাই, যার কারণে সে এখন উঠতে পারে না এবং তারা দুইজন ফুল স্পিডে নিচে পড়তে থাকে এবং ডাচুন তার শেষ শক্তিটুকু দিয়ে আরেকবার তার অ্যাবিলিটি অন করে নেয় এবং একে সিজমিক টস দিয়ে দেয় ভাই। আর এইভাবে ডাচুন একাই তাদের সকলকে হারিয়ে দেয় এবং এরপর 11-কে মুক্ত করে দেয়। এই নাও তোমাদের ওই গোপন বই, আর এটা তোমাদের কমান্ডার ফুই আমাকে গিফট হিসেবে দিয়েছিল। এরপর এরা দুইজন সেখান থেকে বেরিয়ে পড়ে। এন্ট্রি নেওয়ার সময় তোমাকে কতটাই না হট লাগছিল ডাচুন। ও তাই? আচ্ছা, তুমি বডিগার্ডই কেন হলে? অন্য কিছুও তো হতে পারতে। এমনিতেও এই কাজ অনেক রিস্কি এবং এতে টাকা অনেক কম পাওয়া যায়। আমি জানি, আসলে ছোটবেলায় আমি খুব দুর্বল ছিলাম, সবাই আমাকে জ্বালাতো এবং আমাকে কেউই বাঁচাতে আসতো না। এজন্যই আমি বডিগার্ড হয়েছি, যেন আমি মানুষকে বাঁচাতে পারি। আর ভাই 11 ডাচুনের এই সরলতার প্রেমে পড়ে যায়।
এদিকে আমরা আবার সেভেনদের দেখি যারা আবার রাস্তা হারিয়ে ফেলেছে এবং সোজা ডাসনের হোম টাউনে চলে আসে যেখানে ডাসনের জন্ম হয়েছিল। আর ভাই এই আইল্যান্ডের সবাই বডি বিল্ডার, বাচ্চা থেকে বুড়া, নারী পুরুষ, এমনকি এখানকার কুকুরও। আর ভাই এরা ভাত খায় তাও আবার স্কোয়াড দিতে দিতে। তোমাদের তো এখানকার মনে হচ্ছে না, এজন্যই তোমরা এত দুর্বল। হ্যাঁ তুমি মনে হয় জানো না তোমার মতো এই আইল্যান্ডের সব বডি বিল্ডার মিলেও আমাকে হারাতে পারবে না। আর ভাই এই কথা শোনার সাথে সাথে সব বডি বিল্ডার রেগে ফায়ার হয়ে যায়। তখনই তাদের কোচ সেখানে চলে আসে যার বডি ভাই আর্নল্ডের মতো নেক্সট লেভেলে। কি বললে তুমি? আমরা সব বডি বিল্ডার মিলেও তোমাকে হারাতে পারবো না? হ্যাঁ আমি বলিনি, উনি বলেছেন। এটি তো মুরগি, মিথ্যা বলিস তুই? হ্যাঁ। আর ভাই ডাইভোর জন্য বেচারা সেভেন ফেসে যায়, যার কারণে সেভেন আর এই কোচ যার নাম ববি এদের দুজনের মধ্যে কম্পিটিশন রাখা হয়। কিন্তু আমাদের সেভেন ভাই তো এর সাথে লড়তেই চাচ্ছিল না, তাই সে হারার নাটক করতে থাকে। আমি হেরে গেছি, তুমি তো জিতে গেলে, আমি কি এখন যেতে পারি? কেন নয়, কিন্তু হ্যাঁ তুমি যদি হার মেনে নাও তাহলে এই দুই মুরগি আমাদের হবে, যাদেরকে আমরা ফ্রাই করে মেয়োনিজ মাখিয়ে খাবো। আর যেহেতু আমাদের সেভেন ভাই এটা হতে দিতে পারে না, তাই এদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। মোট 3 রাউন্ডের ম্যাচ হবে, যেখানে প্রথম রাউন্ড ছিল ওয়াল ব্রেকিং, যেখানে যে সবচেয়ে বেশি ওয়াল ভাঙতে পারবে সে জিতে যাবে। আমাদের সেভেন ভাই কাঠের দেওয়াল সহজে ভাঙলেও পরের পাথরের দেওয়াল সেভেনকে ভেঙে ফেলে। সেভেন হাত পা দাঁত সব দিয়ে চেষ্টা করলেও দেয়াল ভাঙা তো দূরে থাক, 1 ইঞ্চি নড়াতেও পারে না। অন্যদিকে ববি একবারে সব দেওয়াল ভেঙে ফেলে। দ্বিতীয় রাউন্ডেও আমাদের সেভেনের নাভিশ্বাস বেরিয়ে যায়। এরপর আসে থার্ড রাউন্ড, যেখানে এদের দুইজনের একে অপরের সাথে লড়াই করতে হবে। তুমি আমাকে এই রাউন্ডে কখনোই হারাতে পারবে না, কারণ আমি 5টে এমন একজনের সাথে লড়েছি যার কাছে ইনডেস্ট্রাক্টিবল স্কিন ছিল। কি? যেটা শুনে ববি একদম শকড হয়ে যায়। ইনডেস্ট্রাক্টিবল স্কিন? কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? আর এর কাছেও ইনডেস্ট্রাক্টিবল স্কিন আছে ভাই। আদারাম কোথাকার, এই আইল্যান্ডের সবার কাছে এই স্কিন আছে। ব্যাটেল শুরু করো। আর যেই না এদের ব্যাটেল শুরু হয়, ববি সেভেনকে কষে একটা ঘুষি মেরে দেয় এবং সেভেন আউট হতে হতে বাসে। ওই ছোড়া, তুই যে ছেলের কথা বলছিস যার কাছে ইনডেস্ট্রাক্টিবল স্কিন আছে, সে আবার ডাচুন নয় তো? হ্যাঁ ওর নাম ডাচুন। তোমরা দুজন বন্ধু নাকি? তাহলে তো আমরা বন্ধু। ডাচুন তো আবার আমার ফ্রেন্ড। ও এই আইল্যান্ডের সবচেয়ে দুর্বল ছেলে ছিল, অন্যদিকে আমি সব দিক থেকে ওর থেকে ভালো এবং অনেক বেশি স্ট্রং। আমরা সবাই মিলে ওকে র্যাক দিতাম, কারণ ওর মাঝে সামান্য পরিমাণেও ট্যালেন্ট বা পাওয়ার ছিল না। আর এরপর একদিন ওই ভিতর ডিম এই আইল্যান্ডসের বডিগার্ড হতে চলে যায়। একটা ভেড়া আর একটা সিংহ কখনোই ফ্রেন্ড হতে পারে না। আর ভাই এখন এইসব শুনে সেভেন রেগে পুরো বুম হয়ে যায়, কারণ সে সেভেনকে না বরং সেভেনের ফ্রেন্ডকে অপমান করেছে। আমি ডাসুনকে তো হারাতে পারিনি, কিন্তু তোকে আমি এক অ্যাটাকে হারাতে পারি। কি বললি তুই? আয় তাহলে। আর ভাই সেভেনের উপর অ্যাটাক করে দেয়। আর তোমরা যদি আগের পর্ব দেখে থাকো তাহলে বুঝবে এরা যত বডি বিল্ডার আছে এদের একমাত্র দুর্বলতা হচ্ছে এদের নাভি। আর সেভেন ববির নাভিতেই অ্যাটাক করে এবং ববির টায়ার পাংচার করে দেয় এবং সেভেন তার পরবর্তী ঘুষিতেই একে মাটিতে লুটিয়ে দেয়। আর ভাই এদিকে এরা বিশ্বাস করতে পারে না এটা কি হচ্ছে। ববি আবারও পুরো দমে এক্সারসাইজ করে আবার তার বডি বানিয়ে নেয় এবং আবারও সেভেনের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এইবার সেভেন তার জায়গা থেকে এক পাও নড়ে না এবং এরপরে সে ববিকে বলে, হ্যাঁ হয়তো ডাসুন শৈশবে তোমার থেকেও দুর্বল ছিল, কিন্তু এখন আমি জোর গলায় বলতে পারি তুমি ডাসুনের ধারে কাছেও নেই। যদিও সে তোমার মতো ট্যালেন্টেড ছিল না, কিন্তু সে কখনোই গিভ আপ করেনি। সে সপ্তাহের 7 দিনই তার বডিকে তার লিমিটের বাইরে পুশ করেছে, সেটা দিন হোক আর রাত, এমনকি সে অসুস্থই হোক না কেন। আর তুমি তো এটা শুনেই থাকবে, হার্ড ওয়ার্ক অলওয়েজ বিট ট্যালেন্ট। আর এজন্যই আমি তোমাকে বলে দিতে চাই ডাসুন ইনডেস্ট্রাক্টিবিলিটি লেভেল 7-এ পৌঁছে গেছে। কি? এবং এর বিশ্বাসই হয় না, ডাসুনের ইনডেস্ট্রাক্টিবিলিটি লেভেল এর চেয়েও বেশি হয়ে গেছে। আর তখনই ববি বলে ওঠে, আমি হার মানছি। আর এইভাবে আমাদের সেভেন এই ফাইট জিতে যায় এবং ডাইভো আর ফের সাথে সেখান থেকে যেতে থাকে। সেভেন তুমি তো একদম পাথরের মতো স্ট্রং হয়ে গেছো ভাই, তুমি তো ওর ঘুষিতে এক চুল নড়লেও না। ডাইভো স্যার, কেউ ওইদিকে দেখছে না তো? না তো। আসলে ববির ঘুষি সেভেনের পুরো সিস্টেম হ্যাং করে দেয়। আর এরপর ববি এদেরকে জুয়ানো সিটিতে যাওয়ার আসল ম্যাপ দিয়ে দেয়। আর এখন গিয়ে সেভেন এবং ডাইভো জুয়ানো সিটির সঠিক পথে রওনা দেয়। এরপর আমরা একে দেখি, কতই না ভালো হতো যদি আমি শুধু একবার ডাসনকে সরি বলতে পারতাম। সমস্যা নেই, তোমার হয়ে আমি ওকে সরি বলে দেবো। হ্যাঁ, এত দূর থেকে আমার কথা কিভাবে শুনলি? তো সেভেন এবং ডাইভো যেমন তেমন করে জুয়ানো সিটির কাছে চলে আসে, কিন্তু তখনই তাদের শেপ পাল্টাতে শুরু করে। সেভেন, ওই দেখো একটা পিচ্চি, ওই এসব করছে। তখনই পিচ্চি তাদের বলে, তোমরা কারা আর তোমরা জুয়ানো সিটিতে কেন যাচ্ছ? আমি একজন বারবার। ও তাই? তুমি কি আমার চুল কাটতে পারবে? 200 দেওয়া লাগবে। আচ্ছা যাও, ফ্রি। আর এই বাচ্চার পাওয়ার হচ্ছে সে যে কোনো অবজেক্টের শেপ এবং সাইজ পাল্টাতে পারে। ভাই ডাইভো জিনিসটা বড় করতে পারবে? আচ্ছা যাও, লাগবে না। এবং এর নাম লালু। সেভেন লালুর চুল এমন স্টাইলে কাটে যে সামনে চুলি হাওয়া হয়ে যায়। আচ্ছা পিচ্চি, আশেপাশে কোনো বড় মানুষ আছে নাকি যে আমাদের জুয়ানো সিটিতে যাওয়ার ঠিকানা বলতে পারবে? আর এই পিচ্চি এদেরকে একটা ঝুপড়ি ঘরের সামনে নিয়ে আসে, যেখানে একটা লোক কয়েকদিন আগে সেখানে এসেছে। তাই লালুর বন্ধু রতন আর কাকা প্রাণপণ চেষ্টা করেছে এই লোককে এখান থেকে তাড়ানোর, কিন্তু এই লোককে এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না। আর এই লোক আর কেউ না, বরং সেই ফকির যে সবসময় সেভেনের কাছ থেকে ফ্রিতে চুল কাটে, আর এর নাম হচ্ছে যাই। যাক, দেখা হয়ে ভালোই হলো। আমার চুল কাটানোর দরকার ছিল? একদম না, আমি তোমার চুল আর কখনোই ফ্রিতে কাটবো না। কিন্তু তখনই স্ট্যান আইল্যান্ডের একটা স্পেসশিপ তাদের দিকে ধেয়ে আসে, যেটা দেখা মাত্রই এরা সবাই লুকিয়ে পড়ে। তখনই স্পেসশিপ থেকে স্ট্যান আইল্যান্ডের প্রিন্স এবং কোলা বাইরে আসে
আর প্রিন্সকে দেখা মাত্রই লালু রেগে পুরো বোম হয়ে যায় এবং প্রিন্সের উপর অ্যাটাক করে দেয়। এরা তিনজন মিলে প্রিন্সকে হারানোর জন্য পুরো দম চেষ্টা করতে থাকে, কিন্তু যেমনটা তোমরা জানো প্রিন্স খুবই পাওয়ারফুল, তাই প্রিন্স সহজেই তাদেরকে মারাত্মক ইনজুর করে দেয়। তুমি আমার উপর অ্যাটাক করলে কেন? তুমি খুব ভালো করেই জানো কেন, কারণ তোমরা ইস্টার্ন আইল্যান্ডের লোক প্রতি বছর এখানে আসো এবং এক্সপেরিমেন্টের নামে আমার ফ্রেন্ডদের কিডন্যাপ করে নিয়ে যাও। আর যেমনটা তোমরা জানো জোয়ানো সিটির লোক এবং ইস্টার্ন আইল্যান্ডের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, তাই তারা একে অন্যকে দেখতেই পারে না। আমরা শুধু তোমাদের বন্ধুদের উপরই না, বরং আমাদের নিজেদের উপরও এক্সপেরিমেন্ট করি হিউম্যানিটিকে আরো স্ট্রং এবং অ্যাডভান্স বানানোর জন্য। কিন্তু এটা তো বেআইনি। কিন্তু কিছুই সংবিধানের বাইরে না, আর এখন তোমাদের তিনজনকে আমার সাথে যেতে হবে। দাঁড়াও। আর তখনই সেখানে সেভেন চলে আসে। আজকের পর থেকে আমি তোমাদের এইসব ভণ্ডামি আর করতে দেবো না। শ্যাডো কিলার, তুমি এখানে কি করছো? হ্যাঁ, ব্যাপার না, আজ আমি তোমার থেকেও আমার হারের বদলা নেব। আর প্রিন্স সেভেনের উপরও অ্যাটাক করে দেয়। সেভেন অ্যাটাকগুলো ডস করে লালুদের নিয়ে একসাথে কোঅর্ডিনেটেড অ্যাটাক করতে থাকে এবং প্রিন্সকে ডমিনেট করতে থাকে। কিন্তু তখনই প্রিন্স আর কোনো উপায় না পেয়ে তার সুপার ইন্টারফিয়ারেন্স ওয়েভ দিয়ে অ্যাটাক করে দেয়, যার কারণে এই তিন বাচ্চার সুপার পাওয়ার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তারা আর নিজেদের পাওয়ার কন্ট্রোল করতে পারে না। এদিকে প্রিন্স তখনই সেভেনের উপর তার মারাত্মক স্ট্যান্ড বিম দিয়ে অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই রতন এসে প্রিন্সের সাথে বাড়ি খায়, যার কারণে সেই অ্যাটাক কোলার দিকে ঘুরে যায়। প্রিন্সটা যথাসাধ্য চেষ্টা করতে থাকে অ্যাটাকটা কোলার থেকে সরাতে, কিন্তু ততক্ষণে অ্যাটাক কোলাকে গিয়ে হিট করে এবং কোলা মারাত্মক আহত হয়ে যায়। এটা দেখে কেন জানি প্রিন্স পুরো বেপরোয়া হয়ে পড়ে এবং রতনের উপর প্রচন্ড খেপে যায়, কারণ সে মনে করতে থাকে রতনের জন্য এই অ্যাটাকটা কোলার গায়ে লেগেছে এবং সে রতনকে প্রায় শেষ করেই ফেলে। কিন্তু তখনই আচমকা তার সামনে চাই কোত্থেকে যেন চলে আসে এবং প্রিন্সের অ্যাটাককে এক হাত দিয়ে থামিয়ে দেয়। কে এই লোক? আর এই এত স্ট্রং কিভাবে যেখানে স্ট্যান্ড বিমকে এক হাত দিয়ে থামিয়ে দিল? কোলার অবস্থা দেখো একবার। এখন লড়াই না, বরং আমাদের কোলাকে দ্রুত বাঁচানো উচিত। প্রিন্স দ্রুত কোলার কাছে যায়। থামো, তুমি কোলাকে বাঁচাতে পারবে না, আমাদের ক্ল্যানের ম্যাজিক উইজার্ডই কেবলকে বাঁচাতে পারে। এটা শুনে প্রিন্স একটু ভাবে, এরপর বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখো কোলার যদি কিছু হয় তাহলে আমি তোমাদের পুরো গ্রামকে ধুলোয় মিশিয়ে দেবো। আর এখন গিয়ে প্রিন্স বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, কাউকে তার বন্ধু এবং পরিবার থেকে আলাদা করে। এদিকে কাকা কোলাকে নিয়ে তাদের ম্যাজিক উইজার্ডের কাছে চলে যায় তার চিকিৎসা করাতে, যে পরের দিন এসে এদেরকে বলে, খারাপ খবর, কোলা খুবই অসুস্থ আর তাকে বাঁচাতে হলে শ্যানন কান্ট্রির ব্ল্যাক লিঙ্ক পেস্ট লাগবে। ঠিক আছে, আমি দৌড় দিয়ে নিয়ে আসছি। না, তোমার যেতে আসতে এক সপ্তাহের বেশি লেগে যাবে। তার চেয়ে ভালো আমি আমার স্পেসশিপ নিয়ে কালকের মধ্যেই সেটা নিয়ে আসবো। আমার মনে হয় না প্রিন্স পেস্টটা নিয়ে আনতে পারবে, কারণ শ্যানং কান্ট্রির লোক ইস্টানিয়ানদের দু চোখে দেখতে পারে না। আর যে করেই হোক আমাদের সেই পেস্ট কাল ভোর হওয়ার আগেই লাগবে। তখনই যাই তাদের বলে, আমার কাছে অল্প একটু ব্ল্যাক হিলিং পেস্ট আছে আমার বাড়িতে। কি, আমাকে একটু দিতে পারবেন প্লিজ? আমি আপনার চুল ফ্রিতে কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটা সিক্রেট প্যাসেজ ধরে 2 ঘন্টাতেই জোয়ানো সিটিতে পৌঁছে যাবে, আর সেখানেই তুমি সেই পেস্ট পেয়ে যাবে। কিন্তু কাউকে বললো না আমি এখানে আসি এবং আমি তোমাকে পাঠিয়েছি। আর এরপর এরা দুইজন জায়ের সিক্রেট প্যাসেজ ধরে জোয়ানো সিটির দিকে বেরিয়ে পড়ে এবং 2 ঘন্টার মধ্যেই সেখানে পৌঁছে যায়। এবং সেভেন ভুল করে একটা ছেলে গ্রেনকে বাঁচিয়েও নেয়, যাকে কিছু গুন্ডা তাড়া করছিল, এবং তারা সেভেনের কিলার ব্যাচ দেখে বহু দূর দিয়ে পালায়। থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। কোনো ব্যাপার না। আচ্ছা, তুমি কি এই বাড়ির ঠিকানা বলতে পারবে? ও, ওই দেখো। আর জায়ের বিশাল রাজকীয় বাড়ি দেখে সেভেন এবং ডাইভোর চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। ভাই, কি একটা ফকরের বাড়ি 10 তলা হয়? যাই হোক, তারা কোনো রকমে হাঁপাতে হাঁপাতে অবশেষে জায়ের রুমের কাছে পৌঁছে যায়, যেখান থেকে জোয়ানো সিটিকে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আর এটা দেখতে আসলে অসাধারণ লাগছিল, যার কারণে ডাইভোসার একটু ভয় পেয়ে যায়। সেভেন আবার চিকেন আইল্যান্ড বাদ দিয়ে এখানে না থেকে যায়। আমাদের চিকেন আইল্যান্ড এর থেকে 1000 গুণ সুন্দর। ওই দেখো সেভেন, জায়ের রুম। আর জায়ের রুমের সামনে 2 জন গার্ড দাঁড়িয়েছিল, যারা তাদের ঢুকতে তো দেয় না, বরং ঠাপ দিয়ে ভাগিয়ে দেয়। এরপর এরা 2 জন ডাইভোসারের গায়ে বাই এগ ইউজ করে প্রজাপতি হয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এই প্ল্যানটাও ফেল হয়ে যায় এবং আবারও ঠাপ খায়। এরপর কোনোভাবে পাখি হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে যায় এবং সেই ব্ল্যাক হিলিং পেস্ট চুরি করে, কিন্তু তখনই আবার ধরা পড়ে যায়। 1 মিনিট, তোর ঠাপানো বাদ দিয়ে কি আর কিছু পারিস না? হ্যাঁ। তখনই সেখানে গ্রেন চলে আসে এবং তার থাম কুম্ফু ইউজ করে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। তোমরা যাও, আমি এদের সামলিয়ে নেব। ধন্যবাদ ভাই। আর হ্যাঁ, এই নাও তোমার ব্যাজ, তুমি ওখানে ফেলে এসেছিলে। এরপর এরা সেখান থেকে বেরিয়ে পড়ে। বড় কথা, এই ব্যাজ তোমার না, নয়তো। গ্রেন ভাবে সেভেন কোনো শ্যাডো কিলার মেম্বার না, সেভেন হয়তো কাকতালীয় ভাবে ব্যাজটা পেয়েছে। আর আসলে আমাদের সেভেন পাস্টে তার এক মিশনে গ্রেনের মাস্টারকে মেরে ফেলেছিল। তখন গ্রেন সেভেনের মুখ স্পষ্ট করে দেখেনি, কিন্তু তার ব্যাজটা দেখেছিল। আর তখন থেকেই তার একটাই লক্ষ্য, সেই শ্যাডো কিলারকে মেরে প্রতিশোধ নেওয়া। এদিকে আমরা দেখি এদের ফিরে যাওয়ার সময় হয়ে যায়। ডাইভো সেই পেস্ট নিয়ে নিচে নেমে পড়ে, কিন্তু ডাইভো দেখে সেভেন নিচে নামছে না। সেভেন, তুমি এটা কি করছো? এবং সেভেন টানেলের মুখ বন্ধ করে দেয়। আর তখনই যাই তার ম্যাজিক ইউজ করে এবং ডাইভো আর ফে সেভেনকে ছাড়াই সেই পেস্ট সহ আবার তাদের গন্তব্যে যেতে থাকে এবং সেভেন বেরিয়ে পড়ে তার খুবই ভয়ঙ্কর মিশন শ্যাডো কিলার লিগেল লিডারকে শেষ করার উদ্দেশ্যে। এরপর আমাদের সেভেন গুটি গুটি পায়ে এই বিশাল মূর্তির সামনে চলে আসে, যেখানে 13 এর মাস্টার গ্রিন ফিনিক্স সেভেনকে আসতে বলেছিল। এদিকে আমরা দেখি 13 লুকিয়ে এসব উপর থেকে দেখতেছিল এবং গ্রিন ফিনিক্স তাকে সেভেনের শরীরে এই আইসি ড্যাগার দিয়ে কোপ দেওয়ার মিশন দিয়েছে এবং তাকে এটাও বলে,
13, যদি এবার তুমি ব্যর্থ হও আর তোমার অনুভূতির কারণে মিশন ব্যর্থ হয়, তাহলে তুমি আর আমার স্টুডেন্ট বা কিলার কোনোটাই থাকতে পারবে না। আর বেচারি 13 হাতে আর কোনো উপায় না থাকায় সে 7-এর সামনে চলে আসে। আরে মিস 13, আপনি এখানে কি করছেন? কিন্তু তখনই 13 7-এর বুকে সেই ড্যাগার ঢুকিয়ে দেয়। 7 মাটিতে লুটিয়ে পড়ে এবং যন্ত্রণায় কাতরাতে থাকে। 13 সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু অবভিয়াসলি ভাই 13 তা পারে না, কারণ সে বুঝতেই পারেনি সে কখন 7-কে ভালোবেসে ফেলেছে। সে ঔষধ হাতে আবার দৌড়ে ফিরে আসে 7-এর কাছে, কিন্তু দেখে আমাদের 7 ভাই তো একদম আরামে রুটি গিলতেছে। তুমি এখনো কিভাবে ফেসে আসো? হ্যাঁ, কে জানে, ড্যাগারটা একলা আমার বডির ভিতরে ঢুকে গেল, আমি কেমন বলবো। আর 13 দ্রুতই বুঝে যায় যে ড্যাগারটা গ্রিন ফিনিক্স তাকে দিয়েছিল এটা কোনো সাধারণ ড্যাগার ছিল না। ঠিক তখনই তারা লাল রঙের এক অদ্ভুত মুক্ত দেখে, যা হঠাৎ 7-এর উপর সুপার ফাস্ট স্পিডে আক্রমণ করে এবং কুলির মতো শরীরের এপার ওপার হয়ে যায়। 13 সেটাকে মাঝখান থেকে কেটে ফেলে, কিন্তু এটা 2 ভাগ হয়ে যায় এবং এক লোকের কাছে ফিরে যায়। তার নাম আইলেস, যে ভবিষ্যৎ দেখতে পারে এবং খুবই শক্তিশালী। সে তার মুক্তাগুলোকে যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারে, আর সে আজ পর্যন্ত যাকেই মারতে চেয়েছে তাদের কেউই বেঁচে নেই। এই মেয়ে, সময় থাকতে এখান থেকে পালাও, তাহলে হয়তো আমি তোমাকে রেহাই দিতে পারি। আমি ভবিষ্যতের এক ঝলক দেখেছি, যেখানে এই ছেলে আমাদের জুয়ানুসিটিকে পুরো নিশ্চিহ্ন করে দেবে, তাই আমাকে এখনই একে শেষ করতে হবে। কি? আমি জুয়ানুসিটিকে ধ্বংস করব? আর তখনই আইলেস তার মুক্তা দিয়ে 7-এর উপর ভয়ঙ্কর অ্যাটাক করে দেয়, যেগুলো 7 তার সিজার দিয়ে আটকাতে থাকে। আমি জানি তুমি প্রচন্ড পাওয়ারফুল শ্যাডো কিলার। 2 বছর আগে তুমি একাই জুয়ানুসিটির মিথিক্যাল ড্রাগনকে হারিয়েছিলে এবং দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর লোককে হারিয়ে তোমার সেই তলোয়ার অর্জন করেছিলে, কিন্তু আজ তুমি বেঁচে ফিরতে পারবে না। আর আইলেস তার একটা মতি দিয়ে 7-এর অ্যাটাক থামিয়ে দেয়, কিন্তু হঠাৎ 13 যেই ড্যাগারটা 7-এর বুকে ঢুকিয়েছিল সেটা কাজ করতে শুরু করে। আর ভাই, এটা কোনো যেমন তেমন ড্যাগার না, বরং এর ইফেক্টের কারণে বর্তমান 7 তার হুঁশ হারাবে এবং পাস্টের 7 তার পুরো বডি কবজা করে নেবে। এদিকে আইলেস 13-এর উপর খুবই ভয়ঙ্কর অ্যাটাক করে দেয়, যেখান থেকে 13-এর বেঁচে ফেরা অসম্ভব। আর আইলেস যেই না 13-কে শেষ করতে যায়, কিন্তু তখনই পাস্টের 7 হুঁশে চলে আসে এবং তার ডেমন কিলার শট দিয়ে আইলেসের উপর মারাত্মক অ্যাটাক করে দেয়। আর যেটা থেকে বাঁচতে আইলেস তার সবগুলো মতি নিজের দিকে ডেকে নেয়, আর সে পুরো শকড হয়ে যায়। ভাই, 7-এর এই আনইমাজিনেবল পাওয়ার দেখে সে বুঝে যায় 7-কে সে এভাবে হারাতে পারবে না। তাই আইলেস না চাইতে তার চোখ খুলে তাকায়, যার কারণে তার কনসেন্ট্রেশন, পাওয়ার এবং রিফ্লেকশন সব কয়েক গুণ বেড়ে যায়। এদিকে 13 বুঝে উঠতে পারে না 7-এর আসলে কি হলো। আর ভাই, তখনই আইলেস তার সব মতিগুলোকে আকাশে তুলে নেয় এবং বিশাল মিটিওর সাইজ দিয়ে দেয় এবং এদের দুজনের উপর ছেড়ে দেয়। পাস্টের 7 আইলেসের দিকে তেড়ে যায়। এদিকে 13 তার চোখের সামনে তার মরণ দেখতে পাচ্ছিল এবং সে বুঝে যায় আজ দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারবে না। আর তখনই আইলেসের সেই মতিগুলো মিটিওরের বৃষ্টির মতো তাদের উপর পড়ে, যেই অ্যাটাক থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। কিন্তু ভাই, আমাদের ভাবির গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত লাগে না, কারণ সময় থাকতে আমাদের 7 তার ডেমন কিলার শট দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর আসলে তখন আমাদের 7 কিছুটা হুঁশে ছিল এবং পাস্টের 7-কে এখনো তার বডির ফুল কন্ট্রোল দেয়নি। 7 দ্রুতই সেখান থেকে কেটে পড়ে এবং আইলেসের বিশ্বাসই হয় না কেউ তার সবচেয়ে স্ট্রং অ্যাটাক থেকে বেঁচে গেছে এবং সে বুঝে যায় এখন সে আর 7-কে হারাতে পারবে না। এদিকে 13 নিজেকে দোষারোপ করতে থাকে, এই ভেবে যে তার এই একটি ফুলের কারণেই হয়তো 7 তার পাস্টের সব স্মৃতি হারিয়ে ফেলবে, যদিও শেষ মুহূর্ত পর্যন্ত 7 তাকে বাঁচিয়েছে। 7 সেখান থেকে পালাচ্ছিল এবং ভিতরে পাস্টের 7-এর সাথে লড়ছিল, যে তার বডির ফুল কন্ট্রোল নিতে মরিয়া। আর এই সময় 7-এর বডি থেকে এত পরিমাণ এনার্জি বের হয় যে আশেপাশের সকল শ্যাডো কিলার 7-এর লোকেশন টের পেয়ে যায়, যারা 7-এর মতোই মারাত্মক স্ট্রং, এবং এখন এরা সবাই ফুল স্পিডে 7-এর দিকে যেতে থাকে তাকে শেষ করার জন্য। আর এদিকে আমরা গ্রিন ফিনিক্সকে দেখি, যে শ্যাডো কিলার লিগের লিডারের কাছে আসে। কি হয়েছে গ্রিন ফিনিক্স, আর শ্যাডো কিলার শেষ হলো কিনা? না, আমি আপনাকে এখানে অন্য কিছু বলতে এসেছি লিডার। কি শুধু শ্যাডো কিলার একা না যে আপনাকে মারতে চাই? ও তাই? আর কে আছে যে আমাকে মারতে চাই? আমি। আর এখন আমাদের মাঝে কেউ আসবেন আপনাকে বাঁচানোর জন্য। ও, তাহলে এটা তোমার প্ল্যান ছিল গ্রিন ফিনিক্স, শ্যাডো কিলারকে এখানে আনা, যেন সকল শ্যাডো কিলার তার পিছে ছুটে এবং তুমি সুযোগ বুঝে আমাকে মারতে পারো। ঠিক বলেছো। আর ভাই, এটা আসলে ছিল গ্রিন ফিনিক্সের মাস্টার প্ল্যান। সে চাচ্ছিল 7 জুয়ানুসিটিতে আসুক এবং সেই ড্যাগার এর কারণে পাস্টের 7 জেগে উঠুক, কারণ তার জানা ছিল কেবলমাত্র পাস্টের 7-এরই সকল শ্যাডো কিলারের সাথে ফাইট করার কলিজা আছে, আর চার পিছে সব শ্যাডো কিলার ছুটে যাবে এবং গ্রিন ফিনিক্স শ্যাডো কিলার লিগের লিডারকে শেষ করার একদম মুখ্য একটা সুযোগ পেয়ে যাবে। কিন্তু গ্রিন ফিনিক্স শ্যাডো কিলার লিগের লিডারকে একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলে। আর ভাই, খেলা কোন লেভেলে চলছে তোমরা ধারণা করতে পারছো? আর এদিকে আমরা দেখি অসংখ্য কিলার 7-এর কাছে পৌঁছে যায়, যাদের সাথে 7 একাই ফাইট করছে এবং সে খুবই বাজেভাবে ইনজুর্ড হয়ে যায়। তো কি হবে আমাদের 7 ভাইয়ের? সে কি মারা যাবে নাকি পাস্টের 7 তার বডির ফুল কন্ট্রোল নিয়ে নেবে, যেটা আমরা পরবর্তী পার্টে দেখতে পারবো। আর এখানে শেষ হচ্ছে আজকের পর্ব এবং আশা করি ভিডিওটা তোমাদের অস্থির লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভাই, সরি এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য, তবে হ্যাঁ, পরের পার্টে গ্রিন ফিনিক্স আর শ্যাডো কিলার লিগের লিডারের অস্থির ফাইট হতে চলেছে। তো বুঝতেই পারছো পরের পার্ট কোন লেভেলের হবে। আর আমি কথা দিচ্ছি ভিডিওটা আগামী সপ্তাহে চলে আসবে। সো ততক্ষণ ওয়েট করো। এখন টাটা অ্যান্ড গুড বাই।